শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক RTVর নিয়মিত আয়োজন আজ পত্রিকায়। সঙ্গে আছি ফারজানা তানি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি। একই সাথে খবরের পেছনের খবর এবং সেই খবরগুলো নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণে আজকে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ। জনাব হারুনুর রশিদ, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, আমাদের অনুষ্ঠানটি ফেসবুক ও ইউটিউবে সরাসরি সম্প্রচার হচ্ছে। আলোচনায় যাওয়ার আগে দেশের প্রধান জাতীয় দৈনিকের শিরোনামগুলো একবার দেখে নিচ্ছি। আমার হাতে শুরুতে রয়েছে দৈনিক যুগান্তর। মহানায়ক হয়ে ফিরলেন মজলুম নেতা, ১.৫ যুগ পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। রয়েছে সামনে পেছনে থাকবে বিশেষ প্রোটেকশন, তারেক রহমানের নিরাপত্তা সর্বোচ্চ ব্যবস্থা সরকারের। ডিএমপির ৬,০০০ ফোর্স ছাড়াও সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, গোয়েন্দাদের সমন্বয়ে থাকবে বক্স নিরাপত্তা। এলডিপি মহাসচিবের দল বদল, মিত্রদের আরো ১০ আসন ছাড়ল বিএনপি। এরপরে দেখে নিচ্ছি দৈনিক সমকাল। নির্বাচন শেষ, ঢাকায় বরণের আয়োজন। আজ ফিরছেন তারেক রহমান। রাত ১২টা ১৫ লন্ডন ছেড়েছেন। দুপুরে ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে থাকবেন জোট নেতারা। ৩ দিনের ব্যস্ত সময় শেষে যুক্ত হবেন নির্বাচনী কার্যক্রমে। একদিন আগেই মানুষের ঢল দেখানো হয়েছে ৩০০ ফিটের যেই সমাবেশ স্থল, সেখানকার চিত্র। ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে তরুণ নিহত, সন্ত্রাসীদের জন্য রাস্তাও কি চলা যাবে না, নিহত সিয়ামের বাবার আর্তনাদ। এরপরে দেখে নিচ্ছি দৈনিক প্রথম আলো। নতুন করে পথ চলায় সংকল্প, তারেক রহমান ফিরছেন আজ। দেশে প্রত্যাবর্তন উপলক্ষে পূর্বাচলে বিশাল গণসংবর্ধনা সমাবেশের আয়োজন। সমাবেশ শেষে মাকে দেখতে যাবেন, তারপর গুলশানের বাসা। রয়েছে খুনিকে পালানোর ব্যবস্থা করেন যুবলীগের তাইজুল। হাদি হত্যাকাণ্ড, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলামের ভগ্নিপতি আমিনুল ইসলামকে গ্রেফতার। মোট ১১ জন গ্রেফতার। এরপরে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। ১৭ বছর অপেক্ষার অবসান, মাতৃভূমিতে তারেক রহমান। বিএনপির আরও শক্তিশালী হওয়ার আশা, এটি বিশ্লেষণে বলছেন থমাস কিং। রাজনীতিতে স্বস্তির সুবাতাস। ডক্টর ইউনূসকে ৫ কংগ্রেসম্যানের চিঠি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ। কোনো দলের কার্যক্রম স্থগিতে না, আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলছেন প্রেস সচিব। আজ শুভ বড়দিন। এরপর রয়েছে দৈনিক আমার দেশ। বড়দিনের আগে ভারতে খ্রিস্টান নিপীড়ন। রয়েছে চালু হচ্ছে বহু প্রতীক্ষিত বাণিজ্যিক আদালত, প্রস্তুতি সম্পন্ন। ৯০ দিনে মামলা নিষ্পত্তির নির্দেশ। আবেদনের ১৫ দিনে শুনানি শুরু। মামলার আগে মধ্যস্থতা বাধ্যতামূলক। সর্বোচ্চ ৩ বার সময় প্রার্থনা। ৫০ লাখ বা তদূর্ধ্ব অঙ্কের মামলা গ্রহণের ক্ষমতা। এরপরে দেখে নিচ্ছি দৈনিক বণিক বার্তা থেকে। বিবিএস এর জরিপ, জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দেশের ৪৭% মানুষ। সবশেষে রয়েছে দ্য ডেইলি স্টার, তারেক অন হিজ ওয়ে হোম। রয়েছে ইন্ডিয়া বাংলাদেশ টেনশনস, ক্রাইসিস গ্রুপ কলস ফর রিট্রেন্স ইন রেটরিক। এ ছিল আমার হাতে থাকা যেসব পত্রিকা, সেগুলো শিরোনাম। জনাব হারুনুর রশিদ নিশ্চয়ই শুনতে পেয়েছেন কোন কোন পত্রিকা আমার হাতে রয়েছে, এবং মূলত আমরা আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবশেষে তারেক রহমানের দেশে ফেরা। তার এই দেশে ফেরা নিয়ে অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে উনি আজকে দেশের মাটিতে ফিরে আসছেন, এবং দীর্ঘ ১৭ বছর পরে উনি দেশে ফিরে আসছেন। ওনার এই দেশে ফেরাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে একটি সুবাতাস আসার সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশের যে পরিস্থিতি, নির্বাচনকে কেন্দ্র করে যে একটি প্রশ্নবোধক চিহ্ন, সেটিও নিশ্চয়ই অনেকটা পরিষ্কার হয়ে যাবে। শুনবো আপনার কাছ থেকে। ধন্যবাদ। তার ফিরে আসা, দেশে চলে আসছেন তিনি, এটা অবশ্যই একটি ভালো খবর। এখন উনি দেশে আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি আমাদের পর্যবেক্ষণে রাখতে হবে। আমরা আশা করতে পারি অনেক কিছু। আপনি যেটা বলছিলেন একটু আগেই, যে রাজনীতিতে সুবাতাস, সামনে নির্বাচন, মানে আসলে অনেকগুলো আশঙ্কার সামনে রেখেই ওনার দেশে ফেরা। যেমন আপনি যদি বলেন যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন কি নিশ্চিত, আমি বললাম নানা ধরনের সংশয় আছে। নির্বাচন অনিশ্চিত সেটা আমি বলছি না, নানা ধরনের সংশয়, নানা ধরনের ইকুয়েশন, নানা ধরনের পাটিগণিত, ব্যাকরণ, সমীকরণ, নানা ধরনের বিষয় আসছে। আপনি যদি বলেন পরিস্থিতি কেমন, একটি দেশে নির্বাচনের আগে, আজকে হচ্ছে আপনার ২৫ ডিসেম্বর, আপনার ১২ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, আপনি ধরেন ১ মাস। ১ মাস সময় আমরা কি দেখি, যে রাজনৈতিক দলগুলো তাদের কর্মী, তাদের প্রার্থীদের নিয়ে মাঠে ব্যাপকভাবে সক্রিয় থাকে। সেটি কি আপনি নির্বাচনের যে পরিবেশ, সেটি কি আপনি এখনো দেখতে পাচ্ছেন? এরপরে আপনি যদি বলেন যে মানুষের মনের কি কথা, আপনি যদি রাস্তাঘাটে, বাজারে বা কোনো চায়ের আড্ডায় যান, এখনো কিন্তু একই প্রশ্ন, নির্বাচন কি আসলে ১২ই ফেব্রুয়ারি হচ্ছে?
পত্রিকাগুলা কেন বারবার কিন্তু এই প্রশ্নটা কেন আসছে? আমরা তো জানি যে সরকার এবং নির্বাচন কমিশন, রাজনৈতিক দল সবাই নির্বাচনের জন্য প্রস্তুত, তাহলে এইটা কেন আসছে, এর প্রেক্ষাপট কি? আপনি বলছেন প্রস্তুত, শব্দটি বলছেন প্রস্তুত, বিবেচনা করুন যে আপনার তত্ত্বাবধায়ক মানে ইন্টারিম গভর্নমেন্টের ভূমিকা, নির্বাচন কমিশনের অবস্থা, তাদের প্রস্তুতি। আপনার যদি বলেন যে মব ভায়োলেন্স তো চলছে, মানে হাদিকে, ওসমান হাদিকে হত্যা করা হলো, তো সবাই তো বলছে যে নির্বাচন যারা পিছাতে চায় তারাই হত্যাকাণ্ডের নেপথ্যে আছে। আমরা প্রকাশ্যে কারা হত্যা করেছে, কে গুলি করেছে, কে পালিয়ে গেছে, সে বিষয়গুলো তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দুঃখিত, এটি কি শুধুমাত্র ওখানেই শেষ, না এর পেছনে কোনো কারণ আছে, পেছনে কোনো গোষ্ঠী আছে? তো আপনি যদি বলেন নির্বাচন পেছালে কার লাভ, নির্বাচন পেছালে আপনি কমন ভাবে একটা কমন শত্রুকে ইঙ্গিত আমরা করতেই পারি, সেটা হচ্ছে আওয়ামী লীগ। নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যার নেত্রী দেশের ভারতে পালিয়ে গেছেন। কিন্তু নির্বাচন পেছালে আওয়ামী লীগের কি লাভ? আচ্ছা, আমি সেটাই প্রশ্ন করছি, এটা একটা কমন ভাবে আমরা বলি যে নির্বাচন পেছালে আওয়ামী লীগের কি লাভ। আপনি সেই প্রশ্নটা করছেন, আমি বিবেচনা করতে পারি একটা লাভ, যে দেশে নির্বাচন না হলে, অস্থিতিশীলতা সৃষ্টি হলে মানুষ বলবে যে আওয়ামী লীগ তো ভালো ছিল, এটা আওয়ামী লীগের লাভ। একটি ভালনারেবল অবস্থা থাকলে আওয়ামী লীগের এখানে সক্রিয় হয় সুবিধা। কিন্তু এটি কি শুধু আওয়ামী লীগের লাভ কিনা, আমার প্রশ্নটা সেখানে। এর মধ্যেই কিন্তু এখানে কোন রাজনৈতিক দল, সরকারের কোন অংশ, যেমন আপনার তো নাহিদ ইসলাম তো নিজেই বলছেন যে এই যে ডেইলি স্টার প্রথম আলোতে হামলায় সরকারের কিছু লোক জড়িত, এটা তো স্টেট উনি বলেছেন। তো নাহিদ ইসলাম সেটা বলছেন কেন? আচ্ছা, বলছেন নিশ্চয়ই তথ্যভিত্তিক তথ্য আছে। তো সরকারের কিছু লোকের আপনার এখানে স্বার্থটা কি? ও প্রধান উপদেষ্টা তিনি নির্বাচন চান, কেউ কেউ তো আবার এই সরকার কন্টিনিউ করুক এমন চাইতেও পারেন। সুতরাং লাভের পার্টি কিন্তু অনেক আছে। সরকার কন্টিনিউ করলে কিছু লোকের লাভ, সবার লাভ না হলো কিছু লোক চায় সেটা। কোন রাজনৈতিক দলের লাভ, নির্বাচন পিছিয়ে গেলে। আমরা তো নির্বাচনকে নানাভাবে পেছানোর জন্য নানা অজুহাতে নানা পার্টি কিন্তু মাঠে নামতে দেখেছি। আপনি খেয়াল করবেন যে বিপুল বিক্রমে মাঠে নামলো যে এটা না হলে আমরা নির্বাচন হবে না, এবং এটা না হলে নির্বাচন হতে দেয়া হবে না। আপনার মনে আছে এক সমাবেশে একজন তরুণ নেতা বলেছিলেন, একটি তরুণ নতুন দলের, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এরপর মুহুর্মুহু করতালি, এবং এটি নিয়ে তারা এখনো সন্দিহান। এই যে বিষয়গুলো। সুতরাং আমি যেটা বলতে চাই যে মানে কার কার লাভ নির্বাচন হলে আর কার লাভ না, এই বিষয় করে। এবং সেই গ্রুপগুলো কখনো পুরো মাত্রায় সক্রিয় হয়, কখনো পরিস্থিতি দেখে আবার একটু নিচু ভয়েসে চলে যায়। তো হিসাব নিকাশ তো অনেক আছে। যদি সরকারের ভিতরে একটি গ্রুপ চায় যে নির্বাচন পিছিয়ে যাক, আপনি খেয়াল করেন যদি আপনি 12ই ফেব্রুয়ারি নির্বাচন করতে না পারেন, তাহলে রোজার আর বাকি থাকবে কয়েকদিন। খেয়াল করেন, তাহলে যদি রোজাটা পড়ে যায়, তারপরে আপনার ঈদ চলে আসবে, তারপরে কোরবানি চলে আসবে, আমাদের এখানে 12 মাসে 13 পার্বণ, মানে ইট ইজ দ্য পারফেক্ট টাইমিং। এরপরে কিন্তু নির্বাচন না হলে কিন্তু 6, 7, 8 মাস অটোমেটিক কিন্তু এটা পিছিয়ে পড়বে, এবং তারপরে কিন্তু এটা 1 বছরে চলে যাবে। তখন প্রেক্ষাপট কোন দিকে যায় কি হয় আপনি খেয়াল করবেন। মানে প্রত্যেকটা বিষয় আমরা সাদা চোখে দেখি, তো সাদা চোখে দেখার তো সবসময় কারণ থাকে না। হাদি জুলাই যোদ্ধা, হাদি ইনকলাব মঞ্চের মুখপাত্র, হাদি সম্মুখে থেকে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, অভ্যুত্থানে সে সম্মুখ সারির একজন নেতা। তো হাদির নিরাপত্তা কেন নিশ্চিত করেনি? হাদির উপরে থ্রেট ছিল না? হাদির উপরে প্রচুর থ্রেট ছিল। 36-37 বার তাকে বিভিন্ন ভাবে ফোনে হুমকি দেওয়া হয়েছে। তো হাদিকে কেন সিকিউরিটি দেওয়া হলো না তখন? এখন আপনি গানম্যান দেবেন, এই গানম্যান দেওয়া যে আপনি কতজনকে দেবেন? গানম্যান দিয়ে কি বাংলাদেশের মতো দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব? আর আপনি কি দেশের সব পিপলকে কি ওয়েস্টার্ন কান্ট্রির মতো অস্ত্র রাখার লাইসেন্স দেবেন? তখন কিন্তু নিরাপত্তার ভারসাম্য না, আরো কিন্তু নষ্ট হবে। কিন্তু হাদিকে গুলি করা বা হাদিকে হত্যা করা এবং বিভিন্ন, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকেও গুলি করছে বা হামলা হচ্ছে, সেটির সাথে আসলে জনাব তারেক রহমানের নিরাপত্তার ইস্যু কোনোভাবে কানেক্টেড কিনা, বা আমরা আসলে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হব কিনা, সেরকম কোনো আভাস পান কিনা এই ধরনের ঘটনার থেকে? তারেক রহমানের নিরাপত্তা অবশ্যই একটা ইস্যু, এবং তিনি ভালো থাকবেন, তিনি সিকিউর হবেন, এটাই তো আমাদের প্রত্যাশা। কিন্তু তাকে অবশ্যই সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত অভিমত। কারণ বাংলাদেশে, এটা তো অস্বীকার করার উপায় নাই, সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন বিএনপি, আর তার শীর্ষ নেতা তারেক রহমান। এবং বিএনপি কোন দল? বিএনপি যারা নির্বাচনের জন্য প্রথম থেকে নির্বাচন সবাই চায়, কিন্তু বিএনপি একটা সার্টেন টাইম লিমিটে নির্বাচন চেয়ে আসছে। তারা কিন্তু গত বছরের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সরকার পতনের পর
কয়েকদিন পরে কিন্তু তারা নির্বাচনের কথা বলছে। তো নির্বাচনটা তাদের প্রাইম টার্গেট ছিল। সুতরাং তারেক রহমানের সিকিউরিটি কিন্তু অনেক দিক থেকেই ভার্নারেবল। সেটা হচ্ছে বিএনপি একটি বড় দল, তার তিনি শীর্ষ নেতা। নির্বাচন যারা চায় না, তারেক রহমান তো আসার পরে এই নির্বাচনের গতিটা আরো বাড়বে। এক ধরনের সরকারের উপরে আরো নির্বাচনটা সুষ্ঠুভাবে করার জন্য চাপ তৈরি হবে। বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত হবে, তারা মাঠে আরো সক্রিয় হবে, কারণ 17 বছর তো তিনি দেশে ছিলেন না। আমি আওয়ামী লীগ যত কাজ করেছে তার ভিতরে তার বড় ব্যর্থতা আছে, মানে তার রাজনৈতিক ব্যর্থতা। আপনি খেয়াল করবেন আওয়ামী লীগ খুব চেষ্টা করছিল বিভিন্ন সময় যে বিএনপি দলটাকে ভেঙে টুকরো টুকরো করে দেয়া, এই জিনিসটা কিন্তু সক্ষম হয়নি, এবং তারেক রহমান দেশের বাইরে থেকে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন, এবং সেই দলটাকে আমি তার এই রাজনৈতিক দল পরিচালনায় অন্য সাফল্যের বিবেচনা আমি নাই বা নিলাম। শুধুমাত্র একটি দল দেশের বাইরে থেকে যারা সরকারের ব্যাপক নির্যাতন, নিপীড়ন, ধরপাকড়, মামলা হামলা, তার নেত্রীকে জেলে পাঠিয়ে বন্দি রেখে এগুলো শিকার হয়েছে, সেই দলকে উনি কোনো না কোনো ভাবে দেশের বাইরে থেকে ধরে রেখেছেন। এটি কিন্তু একটি বড় সফলতা বিএনপির এবং তারেক রহমানের তো বটেই। এইখানে এবং এবং অনেকে তো এটিও বলেন যে উনি দীর্ঘদিন দেশের বাইরে থেকে এভাবে আসলে ভার্চুয়ালি দলকে নেতৃত্ব দিয়ে উনি বেশ পরিপক্ক হয়েছেন আগের তুলনায়। অবশ্যই তার লিডারশিপের, আমি বলি মানে ধরেন হয় কি এক ধরনের আমাদের দেশে আপনি ধরেন সবসময় দেখবেন যখন আমরা প্রশংসা করি তখন প্রশংসার একদম হারুন ভাই, আমি একটু আপনাকে একটু থামাতে চাচ্ছি, আমরা একটু ঘুরে আসতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখবো। কাওলা থেকে আমাদের সহকর্মী রুদ্র রফিক যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রুদ্র, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি আসছে এবং লোক সমাগম হচ্ছে। একটু জানাবেন যে সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা দেখছেন? তানি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা এয়ারপোর্ট থেকে একেবারে ৩০০ ফিট এলাকা পর্যন্ত, সংবর্ধনা স্থল পর্যন্ত ঘুরে এসে দেখেছি, যেটি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা পরিস্থিতি সড়কে অবস্থান নিয়েছে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে পুলিশ, আনসার, সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছে। আপনাকে একটু জানিয়ে রাখি, এলিভেটেড এক্সপ্রেস ওয়ের উপরেও কিন্তু বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং তারা দায়িত্ব পালন করছেন। বিশেষ করে সড়কের যে মুখগুলো রয়েছে সেই মুখগুলোতে কিন্তু গাড়িগুলো তারা তল্লাশি করছে এবং সেই গাড়িগুলো আসলে কোথায় যাবে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু গাড়িগুলো ঢাকার প্রবেশ করার অনুমতি দিচ্ছে। এবং তারা কিন্তু খুব ভোর থেকেই আসলে সড়কে অবস্থান নিয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাওলা এলাকায়। এখানে ফজরের আজানের পর থেকেই কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করে এবং অনেকেই কিন্তু এই সড়কে রাত কাটিয়েছেন আমরা যেটি দেখেছি। এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একেবারে একটি ব্যারিকেড দিয়ে রেখেছে প্রধান সড়ক, সে সড়কে যেন যান চলাচল স্বাভাবিক থাকে সেজন্য কিন্তু তারা নেতাকর্মীদেরকে একটি অংশে ফুটপাতের পাশে তাদেরকে অবস্থান করার জন্য অনুরোধ করছেন এবং কেউ যদি প্রধান সড়কে আসার চেষ্টা করে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য একেবারে এয়ারপোর্ট থেকে শুরু করে প্রধান সড়কে একেবারে সিরিয়াল দিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের ঢল নেমেছে রাজধানীতে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মিছিল সহকারে নেতাকর্মীরা কিন্তু সংবর্ধনা স্থলের দিকে যাচ্ছে এবং কিছু নেতাকর্মী একেবারে সড়কের পাশে দাঁড়িয়ে রয়েছে এবং তা যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা দায়িত্ব পালন করছে। এছাড়াও কিন্তু বিএনপির পক্ষ থেকে গতকালই জানানো হয়েছিল, বিএনপির পক্ষ থেকে কিন্তু 2000 পোশাকধারী স্বেচ্ছাসেবক সদস্য তারা কিন্তু দায়িত্ব পালন করবেন এই পুরো সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা যেন না হয় সে ব্যাপারে কিন্তু দলের পক্ষ থেকেও তারা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আমরা সড়কের অবস্থা যেটি দেখছি, বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা কিন্তু চোখে পড়ার মতো। তানি, জি, নিশ্চয়ই থাকুন আপনি সংবাদ সংগ্রহে, আমরা পরবর্তী সংবাদ আপনার কাছ থেকে আরো আপডেট জানবো। হারুন ভাই, যেটি দেখছিলাম আমরা যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে রাস্তায় এবং আমরা যতটুকু দেখলাম আমাদের রুদ্র রফিকের মাধ্যমে যে একেবারে স্বাভাবিক রয়েছে। যেই ইস্যুতে আমরা ছিলাম আসলে তারেক রহমানের নিরাপত্তা ইস্যু, সেটি নিয়ে নিশ্চয়ই সবাই উদ্বিগ্ন এবং 3 দিন পর থেকে তিনি নির্বাচনী প্রচারণায় নামবেন এবং সেখানে আসলে তার যে নিরাপত্তার যে ব্যবস্থা সেটি কেমন হবে বলে মনে করছেন?
যে প্রশ্নটি করছিলেন একটু আগেই, আপনি যদি শুনতে পান তাহলে আমাকে একটু জানাবেন। আপনি যে প্রশ্নটি একটু আগে আমাকে করেছেন যে যে বিপুল সংখ্যক এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যোগ দিয়েছেন, একই সঙ্গে আপনার বিভিন্ন ওয়াল। হারুন ভাই, আপনার কাছে ফিরছি। আমরা একটু আবারও দেখে আসতে চাই, আমাদের সহকর্মী খান আলামিন রয়েছেন তারেক রহমানের যে গাড়ি বহর, সেখানে আমরা জেনে আসবো তার কাছ থেকে সবশেষ কি অবস্থা। আলামিন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি রয়েছেন গাড়ি বহরের সামনেই, ঠিক কখন নাগাদ জনাব তারেক রহমান বাংলাদেশের মাটি স্পর্শ করবেন এবং এরপরে উনি কোন জায়গা হয়ে আসলে কোথায় যাবেন, যদি দর্শকদেরকে একটু বলতেন। 11:55 দিকে ফেরার কথা রয়েছে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে। তাকে বহন করার জন্য যে গাড়ি বহর, সেটি এখন এয়ারপোর্টের যে ভিআইপি গেট সেখানে ঢুকছে। আমরা একটু জানিয়ে রাখি, তিনি কোনো প্রাইভেট কার কিংবা ব্যক্তিগত গাড়িতে করে যাবেন না, তিনি যাবেন হচ্ছে একটি বাসে করে। সেই বাসটি এখন আমাদের সামনে আছে, বাস, লাল সবুজের একটি বাস, যেই বাসের সামনে লেখা রয়েছে সবার আগে বাংলাদেশ। এবং এই বাসটিতেই এমনভাবে কাস্টমাইজ করা হয়েছে যে পুরো বাসটি যে দেখলে মনে হয় সবার আগে বাংলাদেশের প্রতিচ্ছবিটি ফুটে ওঠে। আমরা মিডিয়া সেলে এই বাসে থাকবেন তারেক রহমানের সাথে, তারাও থাকবেন। এবং এই বাসের যে গ্লাসগুলো রয়েছে, এই গ্লাসগুলো খুলে দেওয়া হবে তিনি যখন বের হবেন। রাস্তার পাশে, বিমানবন্দরের পাশে যারা তারেক রহমানকে এক পলক দেখার জন্য অপেক্ষা করছেন, তারা যেন সবাই তারেক রহমানকে দেখতে পারেন এবং সবাই যেন তারেক রহমানের জন্য সবাইকে দেখতে পারেন, এমন ব্যবস্থাপনায় করা হয়েছে। অর্থাৎ এই গ্লাসগুলো খুলে দেওয়া হবে এবং এই গ্লাসগুলো থেকে তারেক রহমান সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মী সবার প্রতি সম্ভাষণ জানাবেন, সবাই তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন। এই বাসটিতে আমরা দেখছি যে বিএনপির যেই লোগো, ধানের শীষের লোগো, সবার আগে বাংলাদেশ দুই পাশে রাখা হয়েছে এবং সেভাবে অনেক সুন্দর করে একটি ডিজাইন করা হয়েছে বাসটিতে। আমরা সেই দৃশ্যটি তো আপনাদেরকে দেখাতে পারছি এবং গ্লাসের যে পার্টটি সামনের দিকে রাখা হয়েছে, সেখান থেকে তিনি জনতার উদ্দেশ্যে সম্ভাষণ জানাবেন। আমরা একটু বিএনপি মিডিয়া সেলের যেই প্রধান রয়েছেন ডক্টর মওদুদ আহমেদ পাভেল, তার কাছ থেকে এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। তিনি গণমাধ্যমের সাথে এরই মধ্যে এই বিষয়ে কথা বলছেন। ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা মনে করি সেগুলোর জন্য একটা সমুচিত জবাব হবে এরকম একটা বিশাল বাসে তার ভ্রমণ, তার সফর সঙ্গীদের নিয়ে। এটাতে সাধারণ মানুষ মনে করবে যে তিনি গণমানুষের নেতা, তাদের যে পরিবহন, তার নেতারও পরিবহন সে একই রকম এবং তার গায়ে লেখা আছে সবার আগে বাংলাদেশ। অর্থাৎ পৃথিবীতে বাংলাদেশের চাইতে বড় করে তিনি অন্য কোনো কিছুকে দেখেন না। আমরা জানতে চাচ্ছি পারুল ভাই, আমরা একটু যদি জানতে চাই যে এই যে বাসের যে গ্লাস, সেগুলো কি খোলা থাকবে কিনা একটু যদি বলেন। আমরা না, এটা নিরাপত্তা কর্মকর্তাদের সিদ্ধান্ত। তিনি তো চাইবেনই খোলা থাকুক, কিন্তু নিরাপত্তা কর্মকর্তারা যদি সেটা অনুমতি না দেন তাহলে এটা তো তাকে মানতে হবে। রাস্তার পাশে তো লাখ লাখ মানুষ দাঁড়িয়ে আছে তাকে একটা জোর দেখার জন্য। না, সেটার ব্যবস্থা হবে, আপনারা নিশ্চিত থাকুন, 10 লাখ মানুষ তাকে দেখতে পাবে। যেটি বলছিলেন যে 10 লাখ মানুষ, অর্থাৎ যারাই আসবেন সবাই তারেক রহমানকে অন্তত একটা জোর দেখতে পাবেন, এমন একটি ব্যবস্থাপনা তারা রেখেছেন। আমরা দেখছি যে বিমানবন্দরের যে ভিআইপি এরিয়ার যেটি রয়েছে, সেই এরিয়ার ভেতরে যেই পার্কিং এরিয়া রয়েছে, সেখানে বাসটি প্রবেশ করতে। আমরা পরবর্তী সংবাদে হয়তো আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য তুলে ধরতে পারবো এখানকার বাস্তবতা। আমরা বলে রাখি যে এখানে সম্পূর্ণ নিশ্ছিদ্র একটি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে। ধন্যবাদ আলামিন আপনাকে। হারুন ভাই, আমরা যে ইস্যুতে ছিলাম, তারেক রহমানের যে নিরাপত্তা, যখন তিনি আসলে নির্বাচনের প্রচারণায় নামবেন তখন যে নিরাপত্তা তাকে দেয়া হবে, সেটি কি ধরনের হওয়া উচিত বলে মনে করছেন বা কি ধরনের হবে সেটি? জি, সেটাই আমরা আলাপ করছিলাম যে আসলে ওনার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাটাই নেওয়া উচিত। কারণ যে অনেকগুলো কারণ রয়েছে তার নিরাপত্তার, যে কারণে ভালনারেবল, সেটা একটু আগে আমরা আলোচনা করেছি। এখন বিএনপির দলীয় নিজস্ব নিরাপত্তা একটা ব্যবস্থা কিন্তু রয়েছে, আপনি জানেন তাদের একটা নিজস্ব সিকিউরিটি ফোর্সেস রয়েছে, তাদের একটা অভ্যন্তরীণ নিরাপত্তা, আর সরকারের দিক থেকে, রাষ্ট্রের দিক থেকে প্রশাসনিক যে নিরাপত্তা, সেটি অবশ্যই তার প্রয়োজন।
কিন্তু যে জিনিসটি হচ্ছে যে আপনি নিরাপত্তার এই আড়ালে যদি আবার তার মুভমেন্টকে বন্ধ করে দেওয়া হয়, সেটি কিন্তু আরেকটি প্রবলেমেটিক। অর্থাৎ উনি তো মানুষের কাছে যেতে চাইবেন, জনসম্পৃক্ততা বাধাগ্রস্ত হবে। সেই জায়গাটা কিভাবে এনশিওর করা যায়, কিভাবে হবে সেটা আমি ঠিক জানি না। নিশ্চয়ই একটি কৌশল অবলম্বন করা হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটু আগে আপনি যেটা বলছিলেন যে তিনি দেশের বিদেশের থেকেও রাজনৈতিক পরিপক্কতা অর্জন করেছে, সেটা নিশ্চয়ই। কিন্তু একটি জিনিস আমরা বলি যে যখন আমরা কারো নিন্দা করি তখন কিন্তু নিন্দার আর শেষ থাকে না, আর যখন প্রশংসা করি তখন কিন্তু প্রশংসায় ভাসিয়ে দিই। আমাদের এখন দেখার বিষয় আছে, উনি যখন দেশ ছাড়েন 17 বছর আগে, তখন এক তারেক রহমান, এই 17 বছর লন্ডনে থেকে আরেক তারেক রহমানের রূপান্তরিত হয়েছেন। কিন্তু ভবিষ্যতে তারেক রহমান কি হয় সেটি কিন্তু দেখার বিষয় আছে। মানে আমি খুব প্রশংসার ঝাঁপি দিয়ে এটা কখনোই রিয়ালাইজ করানোর চেষ্টা করতে পারি না। অর্থাৎ উনি প্র্যাকটিক্যালি ফিল্ডে নেমে যখন কাজ করবেন তখন তিনি কিভাবে জনগণকে হ্যান্ডেল করেন, যদি বিএনপি পাওয়ারে যায় তাহলে বিএনপি রাষ্ট্র কিভাবে চালাবে, সরকার কিভাবে চালাবে, করাপশন কিভাবে দূর করবে, দেশে উগ্রবাদ নিয়ে এখন কথা হচ্ছে সেভাবে কিভাবে হ্যান্ডেল করবে। বাংলাদেশে নানা ইস্যু আছে, আপনি জানেন যে 5ই আগস্ট, গত বছর 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, তারপর কিন্তু নানা শক্তি নানাভাবে এর ফ্রুট নেওয়ার চেষ্টা করছে, নানাভাবে এটা নিজস্ব করায়ত্ত করার চেষ্টা করছে। যে ইনক্লুসিভ সোসাইটি, অর্থাৎ সবাইকে মিলিয়ে যে একটি সোসাইটি করা, সেটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির ঘাড়েই দুঃখিত বর্তায়। আর সেই দলের আপনার প্রধান হিসেবে তারেক রহমানের দায়িত্ব হচ্ছে সেই ইনক্লুসিভ সোসাইটি গঠন করা। ক্ষমতায় যাওয়া না যাওয়া পরের কথা, একটি রাজনৈতিক দল কিন্তু ক্ষমতায় যাওয়াই মূল টার্গেট না, তার কিন্তু রাষ্ট্র, তার কিন্তু সমাজে, তার কিন্তু বিভিন্ন জায়গায় কিছু রোল রয়েছে। আপনি বেগম খালেদা জিয়া দলের চেয়ারপারসন, তিনি তো অসুস্থ অবস্থায় এভার কেয়ারে রয়েছেন। সুতরাং এখন আমি মনে করি যে অবস্থায় হোক এই পর্যায়ে এসে বিএনপির তার ফুল নেতৃত্ব দেশে রয়েছে। দেশে শুধুমাত্র আপনি কারো ক্ষমতায় যাওয়া বিষয় না, দেশে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে সেগুলোকে অ্যাড্রেস করা, সেগুলোকে দায়িত্বের সাথে মোকাবেলা করা। আমরা সাম্প্রতিক সময় যে মব দেখলাম সেগুলোকে কিভাবে আরো হ্যান্ডেল করা যায় রাজনৈতিক দল হিসেবে। আপনি ওসমান হাদির তো যারা মূল ঘাতক তারা তো এখনো গ্রেপ্তারি হয়নি, তারা দেশের বাইরে পালিয়ে গেছে। কিভাবে পালিয়ে গেল এত অল্প সময়? সেই জিনিসগুলা একটি বড় দল হিসেবে তাদের দায় দায়িত্ব, ঠিক বলছেন, অ্যাড্রেসের মধ্যে পড়ে যাবে। সুতরাং এখন দেখার আছে। আপনি একটি কথা আমি বলে রাখি, তারেক রহমান যখন দেশের বাইরে ছিলেন তখন অন্য রাজনৈতিক দলগুলো তাকে ট্রিট করবে একভাবে দূরবর্তী জায়গা থেকে, এখন কিন্তু সরাসরি মাঠে সব দল, সামনের নির্বাচন। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের যে কাজ হয় সেটি হচ্ছে পরস্পরকে তীব্রভাবে আক্রমণ করা। সেই তীব্র আক্রমণ তারেক রহমানকে সইতে হবে। আমি বলে রাখি, আপনারা যতই না যেই যা বলেন কেন, পুরনো পত্রিকা আছে, পুরনো খবর আছে, পুরনো জিনিস আছে, আপনি যদি সোশ্যাল নেটওয়ার্ক দেখেন সেগুলো চলে এসছে। আর মনে করার কোনো কারণ নাই তারেক রহমানকে সেই সমস্ত তীর সহ্য করতে হবে না। আপনি গত 15 বছরে দেশ দুর্নীতি, করাপশন সবই ছিল, কিন্তু বিএনপির শাসনামল যে আপনার একটি স্বর্ণযুগ ছিল তাও কিন্তু না, আমি সেটাই বলছি। সুতরাং বিষয়টা কিন্তু সামনে চলে আসবে। যে যে অভিযোগগুলো উঠেছিল, আপনি মামলাগুলো থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, কোন কোন রাজনৈতিক দল সেই মামলার অব্যাহতি দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে, আমি যে জিনিসগুলো বলছি। সুতরাং সবগুলোই তাকে ফেস করতে হবে। এখন কিন্তু মাঠের তারেক রহমান আর লন্ডনের তারেক রহমান, এই দুইটার মধ্যে কিন্তু আবার পার্থক্য হবে। সুতরাং সেটাকে তিনি কিভাবে মোকাবেলা করবেন, সেটাকে তিনি কিভাবে ফেস করবেন, সেটি আরেকটু দেখার বিষয় আছে। আবার বড় দল হিসেবে যদি তারা জিতে, ভোটে জিতে ক্ষমতায় যায়, সেই সরকারটি কেমন হবে তাও দেখার আছে। আপনি কোনো কিছুই এখনই আশা করতে পারেন কিন্তু সিদ্ধান্ত দিতে পারেন না, কারণ বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনটা যেটা প্রত্যাশা করা হয়েছিল 5ই আগস্টের পর, সেই গুণগত পরিবর্তনের প্রত্যাশার জায়গায় রয়ে গেছে। গুণগত পরিবর্তনটি আমার বিবেচনায় দ্বিমত থাকতে পারে এখনো শুরু হয়নি। তারেক রহমান সাহেব যদি সেই গুণগত পরিবর্তনটি শুরু করতে পারেন, আমি বলি উনি যদি সেই গুণগত, কিন্তু সেটা কি ওনার একার পক্ষে সম্ভব হবে কিনা? কারণ আমরা জানি যে গুণগত পরিবর্তন যদি আনতে হয় তাহলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেটি পরিবর্তন করার কাজ করতে হয়। ওনার একার মানসিকতা তৈরি হলে তো আসলে এটি সম্ভব নয়। আমাদের অন্যান্য রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দলগুলো আসলে সেটিতে সম্মত হবে কিনা বা তারা সেই ট্র্যাকে হাঁটবেন কিনা, পারফেক্ট কোশ্চেন। কিন্তু যেটা হচ্ছে যে আপনি যদি সঠিক লিডারশিপ দিতে পারেন, প্রথম হচ্ছে আমার মানে সবার উপরে তো দেশ, তারেক রহমানের গাড়িতেও সেটা লেখা সবার আগে দেশ। আচ্ছা, তারপর তো দল। আপনি আগে দলকে যদি ঠিক করতে পারেন, আপনি বিএনপি তো অস্বীকার করতে পারবে না 5ই আগস্টের পর
তাদের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে, দখলে জড়িয়ে পড়েছে। তো আপনি যদি প্রথম পার্টিকে ঠিক করতে পারেন, মেক ইউর সেলফ মানে এক্সাম্পল, আপনি যদি পার্টিকে সেই লাইনে নিতে পারেন, মানুষ তো তখন সমর্থন দেবে যে হি ইজ ডুইং দ্য রাইট থিং। তখন কিন্তু অন্যান্য দল বিরোধিতার জায়গা করেও খুব সুবিধা করতে পারবে না। অর্থাৎ আপনি আচরি ধর্ম শেখাও। আমি যদি রাইট ট্র্যাকে চলি, কেননা বিএনপি তো বড় দল, তার তো প্রচুর জনসমর্থন, লোকজন তো তাদের সাথে আছে। একটা হচ্ছে দলীয় নেতা কর্মী, আর হচ্ছে মানুষের সমর্থন, আপনি দুটোই পাবেন। কিন্তু সেটা হচ্ছে রাজনীতির গুণগত পরিবর্তন। আমি এখন পর্যন্ত বাংলাদেশের পলিটিক্সে গুণগত পরিবর্তনের প্রত্যাশা করি, কিন্তু পরিবর্তন আসেনি। সেই চাঁদাবাজি রয়ে গেছে, সেই দখলদারি রয়ে গেছে। বিশেষ করে ৫ আগস্টের পরে এই পরিবর্তনটা আমরা সবাই প্রত্যাশা করেছি। করার জন্য মানে বিএনপি বলে জামাত দখল করেছে, জামাত বলছে বিএনপি দখল করেছে, এনসিপি বলতে এরা দখল করেছে, তাহলে প্রশাসন তো দখলে আছে কারণ না কারণ। সুতরাং সেই জায়গাগুলো কোথায় যায়, আমি আশাবাদী, কিন্তু এখনই আমি সিদ্ধান্ত আপনাকে দিতে পারবো না যে অমুক হবে তমুক হবে। দেশে তো পরিবর্তনের প্রত্যাশা আমরা সবাই করি। সুতরাং পুরনো খারাপ দিন ফিরে না আসুক। আপনার খারাপ দিন শুধু আমি একটা জায়গায় বন্দি করতে চাই না, খারাপ দিন আমাদের অনেক আছে। খারাপ দিন শুধুমাত্র 1971 সালের 16ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীনতা অর্জন করছে, এটি আমাদের জীবনে শ্রেষ্ঠ অর্জন। এরপরে কিন্তু আমাদের খারাপ দিন প্রচুর এসছে। সেই খারাপ দিনটুকু মনে রেখে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো। একটি দল যারা ক্ষমতাচ্যুত হয়েছে, যারা যাদের নেত্রী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এই 15 বছর, বাকি সময়টা তাদের স্বর্ণযুগ ছিল না। সুতরাং সেই সময়ের যে ক্লেদ, এই ক্লেদ তো ফিরে না আসে, 15 বছর ফিরে আসবে না, আমরা চাই না। কিন্তু বাকি যে ক্লেদ ছিল সেগুলো যদি ফিরে আসে, কেস উইল বি সেম। আপনি এদেশে অনেক কিছু ছিল, এখন অল্প সময় আলাপ করা যাবে না। সুতরাং খারাপ উদাহরণের ভুরি ভুরি উদাহরণ আছে। না, কিন্তু সেই খারাপ থেকে কি আমরা কোনো শিক্ষা নিয়েছি? আপনার বর্তমান যে প্রেক্ষাপট, এখন পর্যন্ত কোনো শিক্ষা আমরা নেইনি। এখন পর্যন্ত ইনক্লুসিভ সোসাইটির দিকে যায়নি। এখন পর্যন্ত সবাইকে ধারণ করার মতো অবস্থা তৈরি হয়নি। এখন পর্যন্ত আমরা স্বাধীন বিচার বিভাগ পাইনি। এখন পর্যন্ত আমরা স্বাধীন পুলিশ পাইনি। এখন পর্যন্ত নিরপেক্ষ প্রশাসন পাইনি। আমরা কিছুই পাইনি। আমরা প্রক্রিয়ার মধ্য দিয়ে চেষ্টা করছি, সেই চেষ্টা যেন সফল হয় সেটা আমি প্রত্যাশা করি। আপনার আমাদের মব ভায়োলেন্স যেটাকে বলে, সেটি চূড়ান্ত পর্যায়ে, এবং সেই মব ভায়োলেন্সে কখনো কখনো সরকারের মদত থাকে। মানে সর্প হয়ে ধ্বংসন করো, ওজা হয়ে সারো। এই যে আমি আপনাকে বলি, টেরিল স্টার প্রথম আলোতে যে হামলা হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, আমি তো সেখানে ছিলাম, আমরা গিয়েছিলাম, এবং চোখের সামনে পুলিশের সামনে এগুলো হয়েছে। এবং তারা কিন্তু বলেছে, পুলিশ কর্মকর্তা বলেছে, তাদের পক্ষে ভয়ে তারা মব কন্ট্রোল করতে যাননি। যে পুলিশ বাহিনী এখনো মবকে কন্ট্রোল করতে ভয় পায়, এটি তো আপনি যদি ইলেকশনের মব যদি শুরু হয়, ইউ ক্যান ইমাজিন। না, এবং গতকালকে খুব ইন্টারেস্টিং একটি বিষয় আমি আপনাকে এটি যুক্ত করতে চাই আপনার সাথে। গতকালকে আমরা দেখেছি সিসি উনি বলেছেন যে ইলেকশনের জন্য যে নিরাপত্তা সেটি নিয়ে তারা শঙ্কিত, এবং প্রত্যেকটি রিটার্নিং কর্মকর্তাদের জন্য, অফিসারদের জন্য তারা নিরাপত্তা ব্যবস্থা চেয়েছেন, সবার জন্য নিরাপত্তার জন্য কেউ না কেউ থাকুক। এভাবে যদি আসলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হয় প্রত্যেক ম্যান টু ম্যান হিসেব করে, তাহলে কি আসলে বাংলাদেশে সেভাবে নির্বাচন করার মতো পরিস্থিতি তৈরি হবে কিনা, কি মনে হচ্ছে আপনার? সেটা সম্ভব হবে কিনা আসলে সবাইকে নিরাপত্তা দেওয়া? বিষয়টাকে এটাকে বলে সেন্স অফ সিকিউরিটি। মানে নিরাপত্তা বিষয়টা মানুষের ভিতরে নিরাপত্তার প্রতি আস্থা তৈরি হতে হয়। গত 15-16 মাসে নিরাপত্তার প্রতি আস্থাহীনতা তৈরি করেছেন আপনি, আস্থা তৈরি করতে পারেননি। তো আস্থাহীনতা যদি থাকে, আপনি পুলিশ সেনাবাহিনী কিছু দিয়ে কিছু করতে পারে না। মানুষ যদি বিশ্বাস করতে না পারে যে আমি নিরাপদ, সেই নিরাপদ পরিবেশটা তৈরি করতে পারেনি। যখন যে মনে করছে ঘোষণা দিয়ে দখল করেছে, ভাঙচুর করেছে, এবং এটি রাষ্ট্রীয় মদদে কখনো কখনো হয়েছে, সরকারের মদদে কখনো কখনো হয়েছে। আপনার সরকারের লোকজনই তো বলছে যে এটাকে মব বলবেন না। একজন তো বলছে আমার আগে মনে হয়েছিল এটা মব বললে ঠিক হবে না, এখন মনে হচ্ছে এটি মব। মানে বেয়াকুব কাকে বলে, আমি বেয়াকুব কাকে বলে, ওনার গতকালকে মনে হয় না, এখন মনে হয় ঘাড়ের উপরে পড়েছে, তো এখন মনে হয় মব ইজ অলওয়েজ মব, মবক্রেসি ইজ অলওয়েজ মবক্রেসি। আপনি ধরেন, আপনি ওসমান হাদির কথাই যদি ধরেন, ওসমান হাদি কি বলেছে? বলেছে যে আপনি যদি আমাকে গুলিও করেন, তারপরও আমি আপনাকে কাউন্টার না দিয়ে, গুলি না করে, আমি চাবো আমার হত্যার যেন ন্যায় বিচার হয়, আমাকে গুলি করে ন্যায় বিচার। অর্থাৎ আপনি ব্যবস্থা নেবেন প্রপার জাস্টিসের মধ্য দিয়ে। কিন্তু আবার সেই হাদির হত্যাকারী বিচার চেয়েই তো আবার এই মবগুলোই করা হলো, যেটি উনি মানা করেছিলেন, বা সেরকম হাদির এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে পুঁজি করে কারা মাফ করলো? তারা কি হাদির মৃত্যুর জন্য শোকের নামে সন্ত্রাস করলো? কেন করলো? এই করার একটাই কারণ, তাহলে তাদের টার্গেট ছিল ভিন্ন, তারা একটা অজুহাত খুঁজছিল
এবং আপনি যতই না বলেন, এটা তো এসছে শাহবাগ থেকে একটা গ্রুপ চলে এসছে, আমরা তো দেখেছি চোখের সামনে। তো পুলিশ কি সেটা থামাতে পারতো না? আর আমি বলি, দেশের দেশের বড় একটি জনগোষ্ঠী কিন্তু, বড় রাজনৈতিক দল কিন্তু মবের সঙ্গে যুক্ত না। আমি আপনাকে বলি, যদি ইলেকশনকে সামনে রেখে কোনোভাবে মব সঞ্চারিত হয়, তাহলে কি ভয়াবহ অবস্থা হবে আপনি চিন্তাই করতে পারবেন না। মানে যদি কোনো রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল তার শক্তি নিয়ে এগুলোকে অ্যাকসেপ্ট করে, আশা করি করবে, তাহলে কিন্তু এখন যদি এই পরিস্থিতি কেউ সৃষ্টি করে, তখন যদি নির্বাচনের আগে কাউন্টার শুরু হয়ে যায়, তাহলে কিন্তু ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। এবং আপনি দেখবেন দু একটি রাজনৈতিক দল তাদের কথাবার্তায় সভ্যতা ভব্যতা বলতে কিছু নেই, কথায় কথায় যা খুশি তাই বলে, কথায় বার্তায় মানে মানে শুধুমাত্র তো আপনার মব ফিজিক্যাল না, আমি তো একটা মানে মৌখিক মবও দেখতে পাচ্ছি, এবং মুখেও যে মব তৈরি করা যায় সেটারও আমি লক্ষণ দেখতে পাচ্ছি। উস্কে দেয় আপনার, কেউ হচ্ছে ফিজিক্যালি যায়, কেউ পোস্ট দেয়, কেউ অসমাপ্ত কাজ সমাপ্ত করে, এই যে আপনার আপনার প্রথম আলো ডেইলি স্টারে আগুন দিয়ে ভেঙে, বা অন্য জায়গায় আগুন দিয়ে ভেঙে। আচ্ছা, সন্ত্রাস করে ধ্বংস করে কোনো কিছু কি অসমাপ্ত কাজ সমাপ্ত হয়? মানুষকে গঠন করতে হবে, আপনি ভাঙতে পারেন খুব দ্রুত, কিন্তু গঠন করা এত সহজ না। আর আমি যে জিনিসটা বলছিলাম যে না, কিন্তু ভাঙলেই কি সবকিছু নিশ্চিহ্ন হয়ে যায়? মানে সেই ধরনের ধারণা আসলে কেন তৈরি হয়েছে? একটি প্রতিষ্ঠান বা একটি, এই কনসেপ্টটা তৈরি করার কারণ হচ্ছে যে আপনার একটি গণঅভ্যুত্থানের পর যখন দেশ গঠনের কাজ করা হয়, তখন একটি গোষ্ঠী আসলে ভাঙার কাজে লিপ্ত হয়েছে। মানে বিষয়টা হচ্ছে কি, ধরেন দুইটা জিনিস, এখন তো অতীতে অনেক কথা হয়েছে, কথাগুলো স্পষ্ট হচ্ছে। মানে বিপ্লব বলেন, সংগ্রাম বলেন, আন্দোলন বলেন, সেটি একটি সক্ষমতা, তেমনি রাষ্ট্র গড়াও একটি সক্ষমতা। এই দুই সক্ষমতার সম্মিলন আমরা এখনো ঘটাইতে পারি নাই। আপনি উপদেষ্টা পরিষদ যেটি গঠন করেছে, মানে ওই যেরকম এটা লটারির চেয়েও খারাপ একটি উপদেষ্টা পরিষদ, লটারির চেয়ে অযোগ্য অথর্ব একটি উপদেষ্টা পরিষদ। মানে তারা কোত্থেকে কাকে এনে ধরে বসিয়েছে। আপনি স্বাস্থ্য উপদেষ্টা, তাকে কখনো খুঁজে পাবেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যে কি করেন আল্লাহর রহমতে, কারণ তিনি বলেন, এবং তিনি নিরাপত্তা নিশ্চিত না করে অমুকের পেটে একটি গুঁতো দিয়া বলবে যে কি খেয়েছো কিনা, বেতন কত পাও। মানে এটা আমরা তো কার্টুন প্রদর্শনী দেখছি, বা নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন করলে তিনি পেঁয়াজের উত্তর দিচ্ছেন, সেরকম পেঁয়াজের উত্তর দিচ্ছেন। মানে এটা দেখেন, এটা প্রধান উপদেষ্টা দেখেন, আমরা প্রায় বলি, মানে আমাদের বিভিন্ন জনের যে প্রধান উপদেষ্টা খুব আন্তরিক, ওনার আন্তরিকতার কোনো প্রতিফলন দেখতে পাই না। আমি যদি প্রধান উপদেষ্টার অধীনে কাজ করি এবং আমি অদক্ষ এবং খারাপ কাজ করি, তো আমার বিরুদ্ধে অ্যাকশন নেবেন না, তো অ্যাকশন নিচ্ছেন না। অ্যাকশন যদি না নেন, তাহলে দায় দায়িত্ব তার উপরেও পড়বে, দায় দায়িত্ব তার উপর পড়বে। আমি বললাম, এই সরকারের লোকজনই যখন মবকে জাস্টিফাই করেছিল, এখন মব যেহেতু তারা বলছে এখন মব মনে হচ্ছে, তাহলে ওই যারা জাস্টিফাই করেছিল তাদের তো শাস্তির রাস্তায় আনা উচিত, তারা তো এখনো বসে আছে। অর্থাৎ আমার যখন যেটা ভালো লাগবে আমি সেটা বলবো। যারা মবে অংশগ্রহণ করছে, নেতৃত্ব দিচ্ছে, যারা উস্কানি দিচ্ছে, তারা চিহ্নিত হওয়ার পরেও তো তাদের বিচার হচ্ছে না। তাহলে যারা তাদের বিচার হবে না, তাদেরকে ধরবে না। আপনি কিছু চুনোপুটি ধরছেন, যারা ওপেন মবের কথা বলছে, ওপেন ভাঙার কথা বলছে, তারা তো বিভিন্ন দলের কয়েকটি দলের নেতৃত্বে আছে, তাদেরকে একজনকে ধরুক না। আরেকটি বিষয় আজকে আলোচনায় না আনলেই নয়, সেটি হচ্ছে আমরা দেখছি যে মিত্রদেরকে আরো 10টি আসন ছেড়েছে বিএনপি, এবং বিএনপিতে যোগ দিয়েছেন রেদওয়ান, যোগ দিবেন ববি হাজ্জাজ এবং এনসিপির ফরহাদ। এবং আমরা জানি যে অনেককেই আসন ছেড়েছে, এবং সেই ক্ষেত্রে বিএনপির অনেক যোগ্য প্রার্থী আসলে এখানে আসতে পারেননি বা মনোনয়নপত্র নিতে পারেননি। তো সেই ক্ষেত্রে যারা যোগ দিয়েছেন আসলে এই বিএনপি, তারা কি শুধুমাত্র প্রতীক ইস্যুর জন্যই যোগ দিয়েছেন, নাকি এখানে অন্য কোনো রাজনৈতিক স্ট্র্যাটেজি আছে? আচ্ছা, আপনাকে মনে রাখতে হবে, বিএনপি যখন সরকার বিরোধী আন্দোলন শুরু করে, যুগপৎ আন্দোলন, তখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তাদের সঙ্গে যুক্ত ছিল, এবং এটি কিন্তু বিএনপি তাদেরকে নিয়ে সরকার গঠন করা, নির্বাচন করা, এগুলো বিএনপির প্রতিশ্রুতির অংশ। এখন ওই যে দলগুলোকে তার আসন ছেড়ে দিচ্ছে, আমি এইটুকু তো মনে করতে পারি বিএনপি এখানে তার প্রতিশ্রুতি রেখেছে। বিএনপি চাইলে তাদেরকে নাও দিতে পারতো, কেন বিএনপি অনেক বড় দল, তারা জানে তাদের যোগ্য ক্যান্ডিডেট আছে, কিন্তু বিএনপি সেই সম্মান দেখাচ্ছে। অর্থাৎ আন্দোলনে তাদের তো ত্যাগ আছে ছোট ছোট দলগুলার, সুতরাং ত্যাগের মূল্যায়ন সে দলীয় ভাবে করছে। আমি এটাকে খুব পজিটিভলি দেখি। এখন যেটা হচ্ছে যে যারা এখান থেকে মনোনয়ন নিচ্ছে, খুব স্বাভাবিক, কেউ হচ্ছে সরাসরি যোগ দিচ্ছে, কারণ এর কারণ আছে। আপনার জোট করেও যদি বিএনপি যদি সমর্থন দেয়, সেক্ষেত্রে কিন্তু বিএনপি এবার যে আইন, তাতে কিন্তু ধানের শীষ প্রতীক তারা পাবেন না, তাদের দলীয় প্রতীকই নির্বাচন করতে হবে। কেউ কেউ মনে করছেন যে তাদের জন্য বিএনপির ধানের শীষ প্রতীকটা জরুরি, তারা সরাসরি যোগ দিয়ে নিচ্ছেন। যেমন ববি হাজ্জাজ, আপনি আপনি রেদওয়ান আহমেদের কথা বলছিলেন, তারা কিন্তু, তারপরে সেলিম সাহেব, উনি কিন্তু সরাসরি বিএনপিতে তারা যোগ দিয়ে
দল বিলুপ্ত করে কেউ কেউ বিএনপি থেকে মনোনয়ন নিচ্ছেন ধানের শীষে, একটা জিনিস, তারা কিন্তু আন্দোলনে ছিল। সেকেন্ড হচ্ছে কেউ কেউ সমর্থন নিচ্ছেন, বিএনপি ওখানে ক্যান্ডিডেট দিচ্ছে না। এখন যেখানে বিএনপি ক্যান্ডিডেট দিচ্ছে না সেখানে বিএনপির তো লোকজন আছেন, এখন তারা যদি বিদ্রোহী ক্যান্ডিডেট হয় তো বিএনপি তো তাদেরকে শুধুমাত্র বহিষ্কারই করতে পারবে, আর তো কিছু করতে পারবে না। একটি রাজনৈতিক দলের আর কিছু করারও নেই, খুব স্বাভাবিক। তো এখন যদি কিন্তু বিএনপি থেকে তো বলা হয়েছে কেউ বিদ্রোহী হয়ে ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না বা স্বতন্ত্র হিসেবে ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না, তাহলে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে, এরকম তো নিশ্চয়ই বলেছে বিএনপি। হ্যাঁ, আমি সেটাই বলছি যে বিএনপির এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং তাদেরকে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে। এখন একটি রাজনৈতিক দল কি ব্যবস্থা নিতে পারে সেটা আপনাকে জানতে হবে। দল থেকে চিরস্থায়ীভাবে বহিষ্কার করতে পারে যে তুমি আমার দলের না, কিন্তু তাই বলে তার তো প্রার্থিতা বাতিল করতে পারবে না, তাকে তো কারাগারে পাঠাতে পারবে না। আর এটি তো যে কেউ দল ত্যাগ করে বহিষ্কৃত হয়ে তার ইলেকশন করা তো তার অধিকার। এটি আবার জিতে আসলে সেই দলে আবার যেতে পারছে, সেরকম আমরা দেখেছি ইতিহাস। খুবই স্বাভাবিক। এখন ধরেন বিএনপি তাকে বহিষ্কার করলো, যে প্রার্থী তাকে সমর্থন দিল, তারপরে যদি সেই ব্যক্তি জেতে, তো জনগণ যদি তার পক্ষে রায় দেয়, আপনি জনরায় কিভাবে উপেক্ষা করবেন? একটা রাজনৈতিক দল কখনো জনরায় উপেক্ষা করে না, যারা করে তারা আসলে টিকতে পারে না। সুতরাং এগুলো হচ্ছে পলিটিক্যাল হিসাব নিকাশ। আমি একটা কথা বলি, যারা বিএনপি থেকে সমর্থন নিচ্ছেন, মনোনয়ন নিচ্ছেন, বিএনপি যেখানে প্রার্থী দেবে না তাদের ছেড়ে দেবে, তাদের এটি একটি ইম্প্যাক্ট ক্রিয়েট করবে বটে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ, নিশ্চয়ই আবারও আপনাকে অনুষ্ঠানে আমরা পাবো, নিশ্চয়ই আরো কিছু আলোচনা শুনতে পারবো আপনার কাছ থেকে। ভালো থাকবেন নিশ্চয়ই। দর্শক, আজ পত্রিকা অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ৯টায় প্রচারিত হচ্ছে। দেখার আমন্ত্রণ রইল। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।